আমাদের বাংলা শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের ভান্ডার নয়, এর পরতে পরতে লুকানো আছে ইতিহাস, আর যার সাক্ষী হয়ে রয়েছে সেই সময়ের নানান সৃষ্টি। আর সেই রকম এক সৃষ্টিকে চাক্ষুষ দেখব বলে ছুটে এলাম বেলুড় মঠের একদম পাশে অবস্থিত বেলুড় রাজবাড়িতে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের যেরকম বললাম, নিয়ে এসেছি একটা নতুন জায়গায়, বেলুড় মঠের খুব কাছে। এই জায়গাটি হচ্ছে বেলুড় রাজবাড়ি। এই জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1890 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন কলকাতার বিখ্যাত দা পরিবারের একজন ফাউন্ডার মেম্বার পূর্ণচন্দ্র দা। ইনি ছিলেন কলকাতার বিখ্যাত শিবকৃষ্ণ দায়ের জ্যেষ্ঠ সন্তান, যার নামে একটা রাস্তা আছে। এবং এদের বাড়ির যে দুর্গাপুজো ছিল বিশাল ফেমাস ছিল সেই সময়, দা পরিবারের দুর্গাপুজো জোড়াসাঁকোতে। এই সামনে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে রাধারমণ জিউর মন্দির। রাধারমণ জিউর মন্দিরটাই মেন মন্দির, মানে এটা রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটা টেরাকোটা আর্কিটেকচারের মন্দির এবং এটা রাস উৎসবের সময় দারুণভাবে সাজানো হয় পুরো লাইট দিয়ে। এই মন্দিরটাই মেন মন্দির, যেটা একটা নবরত্ন মন্দির এবং এর 9টা পিলার নবরত্ন ডেডিকেটেড হয়েছে রাধারমণ জিউকে। রাধারমণ জিউ অ্যাকচুয়ালি কৃষ্ণ এবং রাধার একটি বিগ্রহ, যে বিগ্রহটি রাধার অষ্টধাতু দিয়ে তৈরি এবং কৃষ্ণর বিগ্রহটি কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের পুজোটাও আমি আপনাদের দেখাবো। তো এই মন্দিরের আশেপাশে যেসব জিনিসগুলো দেখছেন, এই যেমন একটি রাসমঞ্চ আপনারা দেখছেন, এর মধ্যে অনেকগুলো মূর্তি আছে। তো মূর্তিগুলো কাঁচি দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা রাসের সময় খুব সুন্দর করে সাজানো হয়। এবং রাধারমণ জিউয়ের যে বিগ্রহটি, সেই বিগ্রহটি তখন এই মন্দিরের মধ্যে আনা হয়, এর মানে রাসমঞ্চের মধ্যে আনা হয় এবং পুজো করা হয় রাসের যতদিন মেলাটা চলে। বাইরে বিশাল একটা মেলা চলে এবং এর সামনে আছে অনেকগুলো শিবের মন্দির, 6টা শিবের মন্দির। এই হচ্ছে মন্দির, পুরনো রাধারমণ জিউয়ের মন্দির। পেছনে অনেক গাছ তৈরি হয়ে গেছে, তবে এটা আস্তে আস্তে মেনটেন করা হচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন দূরে শিব মন্দির এবং তার পাশে নববতখানা। এইদিকে নববতখানাটা রিপেয়ার করা হয়েছে, আরেকটা নববতখানা আছে ওই কোণে, যেটা আমি একটু পরে দেখাবো, যেটা রিপেয়ার হয়নি। তো এই রাসমঞ্চটা সাজানো হয় রাসের সময়। এছাড়া যে আটচালা শিব মন্দিরগুলো আপনারা দেখলেন 6টি, এগুলো সব 24 ফিট করে হাইট। আর এর মাঝখানে দেখছেন যে এই 12 পিলারের একটা জায়গা। তো এইটা হচ্ছে ঘড়িঘর, এই 12 পিলারের জায়গাটা। তো এর মধ্যে এক্স্যাক্টলি কি হয় জানি না, এখানে কোনো অ্যাক্টিভিটিস দেখলাম না। শুনেছি এখানে নাকি সকালবেলা কিছু কিছু লোক এসে ভজন কীর্তন করেন, বসে সময় কাটান এখানে ভগবানের নাম গান করে। তো এটার মধ্যে একটা বড় ক্লক আছে, যে ক্লকটা আমি দেখাবো, এবং এই ক্লকের যে মাহাত্ম্যটা সেটাও আমি আপনাদের বলবো। সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে গঙ্গা, ভরা একদম গঙ্গার সামনে এই রাজবাড়ি, এবং তার পাশে একটা মাঠ। এখানে অ্যাক্টিভিটিস বলতে এখানে বাচ্চারা দেখলাম খেলাধুলা করে। তো চলুন একটু গঙ্গার পাড়ে যাই এবং গঙ্গার আওয়াজটা একটু শুনি এবং মনটাকে শীতল করি। এই যে কুটিঘাটের গেটগুলো দেখছেন, এটা অ্যাকচুয়ালি কুটিঘাট। এখান থেকে ফেরি রাইড হয় এবং এখন হাই টাইডের সময় বলে, মানে জোয়ারের সময় বলে, এখন কুটিঘাটের গেটগুলো বন্ধ থাকে, কারণ প্রায় সিঁড়িগুলো একদম ওপর পর্যন্ত জল চলে আসে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, 12টি পিলারওয়ালা, এবং বাঁদিকে 3টে মন্দির এবং ডান দিকে 3টে মন্দির। এগুলোই আটচালা শিব মন্দির এবং প্রত্যেক কটা শিব মন্দির রিপেয়ার করা হয়েছে। এর মধ্যে আমি আপনাদের দেখাবো যে একটা শিব মন্দির খোলা পেয়েছি, সেটা দেখাবো। এবং শিব মন্দিরের বাঁদিকে আছে যে নববতখানাটি, সেই নববতখানাটি রিপেয়ার করা হয়নি, অথচ ডান দিকেটা রিপেয়ার হয়েছে। এটা কেন বুঝলাম না, তো সঙ্গে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি আরো কি কি দেখলাম। এই হচ্ছে ক্লক টাওয়ার। আর বাঁদিকে দেখছেন যে গ্রাউন্ডটা, এখানে যারা এখানে পিকনিক করতে আসে, পিকনিক করতে গেলেও এখানে একটা পারমিশন নিতে হয়, ডে আউটিং এর জন্য পারমিশন নিতে হয়। সেগুলো বিস্তারে আমি আপনাদের লাস্টে বলবো, কিরকম কি লাগে, খরচা লাগে কি আদৌ লাগে না। কিন্তু এখানে ভিজিটাররা এখনো উইদাউট খরচায় ঢুকতে পারেন। তো কোন দিন এখানে যখন এটা
পুরোপুরি হেরিটেজ হোমস্টেতে রূপান্তরিত হয়ে যাবে, তখন এখানে এন্ট্রি ফি লাগবে কি না লাগবে সেটা এখন আমি শিওর নই, কারণ এটা দেখতে পাচ্ছি না। আর এই যে ঘড়ি ঘরের কথা বলছিলাম, যে ক্লক টাওয়ার, এই ঘড়ির আওয়াজ যখন হয় একদম বরানগর থেকে শুনতে পাওয়া যায়, মানে গঙ্গার ওপার থেকে শুনতে পাওয়া যায়। এটা নাকি একদম ফ্যাক্ট, এত জোরে আওয়াজ হয়। উল্টো দিকেই বরানগর, বরানগর ঘাট থেকে এখানে আসে বেলুড় মঠ ঘাটে, এবং বেলুড় মঠ ঘাট থেকে আপনারা এখানে আসতে পারবেন। তার বিস্তারিত জিনিস আমি আপনাদের বলে দিয়েছি লাস্টে। ব্লগটা শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন। বাচ্চাগুলো দেখুন কি সুন্দর ক্রিকেট খেলছে। তো এইটা এখানকার লোকাল বাচ্চারা, দেখে যা বুঝতে পারলাম। এখানে আপনারা যদি আসেন শীতকালে, ক্রিকেট কিংবা ব্যাডমিন্টন আরামসে খেলতেই পারেন, যতদিন না এখানে কোন রকম ট্যাক্সেশন, কোন রকম এন্ট্রি ফি লাগে। তো এখন দেখলাম এগুলো খালি। আর এই যে সেই নবাবখানা যেটার কথা বলছিলাম, এটা দেখে বুঝতে পারা যায় যে শতাব্দী আগের জিনিস, এবং এটা ঠিকমতো রিপেয়ার হয়নি। আর দূরে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, প্রায় ভগ্ন দশা বাড়িটার, তো ওটা দেখে আমার বড্ড ইচ্ছা হলো বাড়িটার সামনে যাব। যতই শিব মন্দিরগুলো দেখছি, দেখে খুবই আশ্চর্য লাগছে, কিন্তু হঠাৎ করে এই গঙ্গার পাড়ের উল্টো দিকে যে একটা এত পুরনো বাড়ি, সেটাও কিন্তু আমার মনটাকে খুব বেচেন ভাবে ডাকছে। তো বন্ধুরা, একবার যাবেন নাকি বাড়ির দিকে? তার আগে চলুন একটু গঙ্গার সামনে থেকে ঘুরে আসি। আর এই গঙ্গার সামনে কোনো ব্যারিকেড সেরকম কিছু নেই, একদম ওপেন জায়গা। তবে এত ঝোপঝাড়, আমার একটু ভয়ই লাগছিল। কেন বুঝতে পারছেন? ওই ওই কারণ, যে কারণটা আপনারা ভাবছেন। তো কি কারণ আপনারা ভাবলে যদি কমেন্টস করে বলতে পারেন, খুব ভালো লাগবে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, এই যে সেই বাড়ি, এই বাড়িটা দেখে মনে হয় যে কত ইতিহাস এই বাড়ির মধ্যে আছে, এবং কত লোকজন আগে এখানে থাকতো। এখানে প্রচুর সেবায়িতরা, তাজদাসীরা একসময় থাকতো। তো সেই জায়গাগুলো প্রায় ভগ্নদশা হয়ে গেছে, এখন এগুলো রিপেয়ারও হয়নি। তো ফিউচারে হয়তো কোনোদিন এই রাজবাড়ি যদি ফুললি একটা সুন্দর হেরিটেজ হোমস্টেতে একদম রূপান্তরিত হয়, ট্রান্সফর্মড হয়, তাহলে হয়তো এইগুলোও টেক কেয়ার হবে। কারণ এখানে তো মনে হয় অনেক সার্পেন্টসের বাসা হয়ে গেছে, সাপের বাসা হয়ে গেছে, অনেক মানে ভগ্ন দশা হলে যেটা হয়, বিপজ্জনক জায়গা, হয়তো ছাদটা ভেঙে পড়ে গেছে কোনো কোনো জায়গায়। তবে দেখে এটা বেশ গা ছমছম করছিল। আমি একবার ভাবলাম উঁকি মেরে দেখি, কিন্তু সাহসে ভাই একদম কোলালো না আমার। তো এই খানিকক্ষণ একটু ফটোগ্রাফি করলাম আপনাদের দেখাবার জন্য, যেটুকু আমি দেখলাম। তবে অনেক ইতিহাসের গন্ধ এর থেকে পাচ্ছিলাম, এই কারণে, কারণ আমি তো শুনেছি যে এখানে নাকি একসময় খুব জাঁকজমক করে এই রাধারমন জিউর পুজো হতো, এবং প্রচুর লোকজন এখানে থাকতো, দাস দাসী সবাই এখানে একসঙ্গে থাকতো, হয়ে হতো, কাঁসর ঘন্টা বাজতো। তো সেই সময় হয়তো এখানকার প্রচুর লোকজন এখানে থাকতো, এখন থাকে না। পড়ে আছে যেটা, সেটা শুধু ইতিহাস। তো চলুন এবার শিব মন্দিরগুলো দেখি। গঙ্গার ধারে এরকম একটা শিব মন্দিরের সামনে বসে থাকতে কত ভালোই না লাগে, তাই না? তো আপনারাও এইটা এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি এই জায়গায় আসেন। এই জায়গাটা হচ্ছে রাজবাড়ি, বেলুড়, একদম খুব ফেমাস স্পট। বেলুড় মঠের পাশেই আপনার বেলুড় মঠ স্টপেজে নামতে পারেন, কিংবা রাজবাড়ি স্টপেজে নামতে পারেন। হাওড়া থেকে যে কোনো বাসে আসবেন, কিংবা লঞ্চে করে বেলুড় মঠে আসলেন। বেলুড় মঠ থেকে, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, কিংবা একটা টোটো নিলেন 10 টাকা থেকে 15 টাকা ভাড়া, একদম রাজবাড়ির গেটে নামিয়ে ফেলবে। আর নামালি এই লেট 1900 সেঞ্চুরির যে তৈরি, যে এটা বিশাল একটা আর্কিটেকচার, বিশাল একটা মন্দির। তো এইটার ইতিহাস তো আমি বললামই। তো এইটা আপনারা নিজে এসে সচক্ষে দেখুন, ঘুরুন, গঙ্গার ধারে হাওয়া খান, খুব ভালো লাগবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। এই একটি শিব মন্দির আমি খোলা পেলাম, এবং শিব মন্দিরের শিবলিঙ্গ আপনাদের দেখালাম। তো দেখে মনে হলো এখানে নিত্য পুজো হয়, এবং এর মাথায় কিছু ফুল রাখা আছে। তবে জল ঢালবার কোনো জায়গা দেখলাম না, কারণ ড্রেনেজ নেই। চেষ্টা করলাম আরো শিব মন্দিরগুলো দেখবার, তবে প্রত্যেক কটাই দরজা বন্ধ। তো সময় বেশি নষ্ট না করে কিছু নিজের সেলফি এখানে নিলাম, কারণ এত পুরনো ইতিহাস তো আমিও ছাড়তে চাইছিলাম না। সেলফি নেবার পর আমি যেটা মেন মন্দির, রাধারমন জিউর মন্দির, সেই দিকে গেলাম এবং সেটা পুজো দেখলাম। কারণ সেই সময় পুজোটা চালু হলো, 4টের দিকে চালু হয়, আপনি 6টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। আমি এর পুজো আপনাদের দেখিয়েছি, এবং আমি এখানে প্রসাদও পেয়েছি। আমার ভাগ্যে প্রসাদ ছিল, এবং বেশ ভালোভাবে বিগ্রহটা দর্শন করলাম, তার ছবি টবি তুললাম। তো দেখতে থাকুন আপনারা এই প্রাচীন মন্দির, যেটাকে ঘিরে এই রাজবাড়ির এত জাঁকজমক। এক সময় এই মন্দির দর্শন করলাম, এটা সত্যি ভাগ্যের ব্যাপার। এবং আপনারাও চেষ্টা করুন এই মন্দিরে যদি আসতে পারেন, খুব ভালো লাগবে। এই মন্দির অ্যাকচুয়ালি একটা টেরাকোটা আর্কিটেকচারের মন্দির,
যেখানে সিগনিফিক্যান্ট ফেস্টিভ্যাল, মানে যেটা সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হয়, সেটা হচ্ছে রাস। রাসের সময় খুব ভিড় হয় এখানে। রাধারমণজিউয়ের মন্দির। রাধারমণজিউ আর কিছু নয়, এটা হচ্ছে কৃষ্ণ এবং রাধার একটি বিগ্রহ, যেটা এখানে আছে। বহু প্রাচীন বিগ্রহ, শতাব্দী পুরনো বিগ্রহ। এবং যেটা আগেও বললাম যে রাধারমণজিউর বিগ্রহতে যে কৃষ্ণর যে বিগ্রহটি সেটি কোষ্ঠী পাথরের তৈরি এবং রাধার বিগ্রহটি অষ্টধাতুর তৈরি। এবং এরা নিদ্রায় থাকে এই সময়। নানা রকম মানে ক্রিয়া করে এদেরকে জাগানো হয়, তারপর এদের পুজো দেওয়া হয় এবং তার ভোগ আমরা পাই। ইনফ্যাক্ট ভোগটা আমি যদি আরেকটু দাঁড়াতাম পেতাম, তবে আমি প্রসাদ পেয়েছি, তো সেইটা কিছুটা আপনাদের জন্য দেখাতে পেরেছি। তো দেখুন, আপনারাও চেষ্টা করবেন যদি সকাল সকাল 6টা সাড়ে 6টার মধ্যে চলে আসতে পারেন, তাহলে ওই সময় আরো সুন্দর লাগবে। গঙ্গার ধারে একদম এই পুজোটা হয়। এই দেখুন, আমি প্রসাদ পেলাম, প্রসাদ বিতরণ করলেন ঠাকুর মশাই, এবং ওনার থেকে আমি জেনে নেব কিছুক্ষণ পরে যে এইখানকার ইতিহাস কি এবং উনি কতদিন আছেন। তার মাঝখানে এই বিগ্রহ ছবিটা ওনাকে জিজ্ঞেস করে তুললাম। তো ফটোগ্রাফি প্রহিবিটেড আছে কি নেই সেটা তো আমার জানা ছিল না, এক জায়গায় লেখা ছিল, তবুও জিজ্ঞেস করলাম, লোভ সামলাতে পারলাম না। উনি বললেন ঠিক আছে, তুলতে পারো। তো তুললাম এবং ওনার থেকে ভালোভাবে জানলাম যে এখানে পুজোর টাইমিং কি, কটা থেকে আসতে হয়, কোন সময় ভিড় হয়, কোন সময় ভোগ প্রসাদ পাওয়া যায়। তো শুনতে থাকুন। আপনি যদি এই বাড়ির ব্যাপারে কিংবা এই মন্দিরের ব্যাপারে একটু বলতেন ইতিহাসটা, এরকম এই পুজো কি মন্দির হচ্ছে জোড়াসাঁকোর দাঁয়ে দেশ, বুঝেছেন। আচ্ছা আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছে কাদম্বিনী দাসী আর পূর্ণচন্দ্র দাঁ 1297 সালে। তারপরে যখন স্বামী বিবেকানন্দ চিকাগো গিয়েছিলেন আমেরিকা, ওখান থেকে আসার পর দক্ষিণেশ্বরে স্থান দেয়নি। এই পূর্ণচন্দ্র দাঁ অর্থাৎ দাঁ পরিবার এইখানে স্থান দিয়ে প্রথম সভা করেছিল। সেই জন্যে স্বামী বিবেকানন্দ প্রথম সভা করেছিল বলে বেলুড় মঠ থেকে সব মহারাজ এসে এখানে দর্শন করে যায় ওই রাসের সময় এবং জন্মাষ্টমীর সময়, রাধারমণের রাসের সময় আর জন্মাষ্টমীর সময়। আচ্ছা, মানে এখানে সবচেয়ে বেশি ভিড় হয় রাসের সময়? হ্যাঁ, রাসের সময় 16-17 দিন বাইরে ওই ইয়েতে বাইরে যে দাঁ টেম্পল আছে, দাঁ টেম্পল রোড, আচ্ছা ওইখানে 17 দিন মেলা বসে। আচ্ছা, বহু দর্শনার্থী আসে আচ্ছা। মেলা দেখতে এবং রাধারমণ দর্শন করতে আসে। আর নিত্য পূজার ভার কি আপনার উপরে? হ্যাঁ, নিত্য পূজার ভার আপনার? হ্যাঁ, নিত্য পুজোর ভার আমার উপরে। আর একটু টাইমিংটা বলবেন, যদি কেউ আরতি দেখতে আসে কিংবা পুজো দিতে আসে কীভাবে দেবে? সকাল 6:30 থেকে 9:30, আর বিকেল 4টা থেকে ওই 6টা-10 এরকম আর কি। 6টাই ধরুন না। পূজার সামগ্রী কি নিয়ে আসতে হবে না এখানে পাওয়া যায়? আসলে না না, পুজোর সামগ্রী পাওয়া যায়, নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে? হ্যাঁ, ওই মিষ্টি ফুল আর কি। আচ্ছা, এই টাইমিংয়ে আসলে পুজোটা দেওয়া যায়, হ্যাঁ। আরতিও দেখা যায়? হ্যাঁ, সাধারণ সংকল্প করে পুজো করে দিই এই আর কি। বলো, কিরকম লাগছে এখানটা এসে? জায়গাটা অপূর্ব সুন্দর। আসল কি বলুন তো, আমরা মানে দূরে দূরে যাই অনেক জায়গায়, কিন্তু বাড়ির সামনেই যে এত সুন্দর একটা জায়গা আছে, আমি তো ছোট থেকে কোনোদিনও আসিনি, কিন্তু মানে এই অভিজ্ঞতাটা, মানে এর সাথে ইতিহাসের সাথে সাথে কত কিছু বলে যাচ্ছে কানে কানে। কি বলছে সেটা তো বলবেই আপনাদের। আর একটা কথা, এই জায়গাটা কিন্তু, এই মন্দিরটা কিন্তু বেলুড় মঠেরও আগে, সেই হিস্ট্রি আমি আপনাদের বললাম, বেলুড় মঠেরও আগে। আচ্ছা, এখানে কি করে আসবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আসাটা হচ্ছে, এটা আপনারা ডাইরেক্ট বেলুড় মঠেও চলে আসতে পারেন ভায়া ফেরি সার্ভিস। মানে ওই সাইডটা উল্টো দিকটাতেই একদম, যে উল্টো দিকটা হচ্ছে বরানগর, যে গঙ্গাটা তখন দেখালাম। তো বরানগরে যে নিয়ারেস্ট ঘাট, ওই ঘাট থেকে আসতে পারেন কোথায়, বাঁধাঘাটে। কিংবা সবচেয়ে বেস্ট হবে বাঁধাঘাটে না এসে আপনি, বাঁধাঘাট থেকে নাহলে আবার সালকিয়া থেকে আপনাদের কোনো গাড়ি ধরে আসতে হবে বেলুড়ে। তো তার থেকে ভালো কথা, আপনি বেলুড় মঠে লঞ্চে করে চলে আসুন। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স বেলুড় মঠ থেকে ওনারা টোটো ফোটো নিয়ে নেবেন, নিয়ে রাসবাড়ি বলবেন, যে কোনো লোক আপনাকে রাসবাড়ি নিয়ে চলে আসবে। তো এত ফেমাস জায়গাটা। আর সামনে তো গঙ্গাটা একদম ভরা গঙ্গা দেখালাম আপনাদের, খুব সুন্দর লাগবে। তাহলে আপনারা ওই সাইড থেকে যখন আসবেন তখন বরানগর হয়ে আসবেন, বেস্ট হবে। বেলুড় মঠ হয়ে আসবেন। তাছাড়া যদি আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো বেলুড়গামী বাসে চড়লেন, সেই বাসে করে আপনারা বেলুড় মঠ স্টপেজে নামবেন, কিংবা আপনারা রাসবাড়ির স্টপেজে নামবেন। ওখান থেকে টোটো ফোটো করে খানিকক্ষণ লাগবে, মিনিট 5 লাগবে, একদম আপনাকে রাসবাড়িতেই নিয়ে চলে আসবে। এটা খুব ফেমাস জায়গা। আর এটা আপনাদের যেরকম বললাম, এটা বেলুড় মঠের অনেক আগে এটা হয়েছে।
আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে পূর্ণচন্দ্র দা, যিনি জোড়াসাঁকোর বাড়ি। তো আমি ডিটেলস হিস্ট্রি আপনাদের বললাম। তো আপনারা এখানে আসতেই পারেন, একটা ইভিনিং কিংবা একটা আফটারনুন এখানে স্পেন্ড করতে পারেন। আর টাইমিংসগুলো হচ্ছে আপনার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, 7টা থেকে 9টা পর্যন্ত, আর তারপরে আবার খুলবে 4টে থেকে 6টা পর্যন্ত। তো এটা টাইমিংটা খুবই শর্ট যদিও, আর এটা আস্তে আস্তে একটা হেরিটেজ হোমস্টেতে রূপান্তরিত হচ্ছে। তো হেরিটেজ হোমস্টেটা আমি একবার জিজ্ঞেস করবো যদি পারমিশন নেওয়া যায়। ওইটা হচ্ছে ওই দিকে আছে হেরিটেজ হোমস্টেটা, মানে তো একটা গ্লিমস এই যে নহবত খানাটার পেছন দিকটা হেরিটেজ হোমস্টে আছে। তো হেরিটেজ হোমস্টে থেকে আপনারা এখান থেকে একদম মানে ডাইরেক্ট আপনারা এটা দেখতে পাবেন, পুরো গঙ্গাটা দেখতে পাবেন, দারুণ সময় কাটবে। তো ওখানে 2 বেডরুম আছে, 4 বেডরুম আছে, ট্যারিফগুলো আমি আপনাদের সব বলে দেবো। তো এখানে আসার চেষ্টা করুন যে কোনো একটা বিকালবেলা কি সকালবেলা আসে তো আরও ভালো, আর আরতি দেখতে হলে সন্ধ্যেবেলা আসুন আরও ভালো। আর এই যে রাস পূর্ণিমা আসছে, তো রাস পূর্ণিমার সময় আপনারা আসবার চালু করুন। যেহেতু এটা রাসবাড়ি, তো রাসটা এখানে খুব ভালোভাবে হয়, বড় করে হয়। স্থানীয় ক্লাব যে সেটা আরও ভালোভাবে উদযাপন করে, এখানে মেলা বসে। তো চেষ্টা করলেই আসতে পারবেন, আর খুব সুন্দর একটা টাইম কাটবে, এটা আমি একদম গ্যারান্টি দিতে পারি। আমার কথা শুনে অনেক জায়গাতেই গেছেন, তো এই জায়গাটা আসলেও আপনাদের খারাপ লাগবে না আশা করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। আরেকটা কথা, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, লাইক করুন, কমেন্ট করুন, আর যদি পারেন একটু শেয়ার করে দেবেন। খুব কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য করছি, তো আপনারা দেখবেন। যদি আপনারা একটুখানি কমপ্লিমেন্ট না দেন তাহলে আর কী করে উৎসাহ পাবো। একটু কমপ্লিমেন্ট দিন, একটু কমেন্ট করুন, তাই না? সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন এবং এই রাজবাড়িতে আসবেন আর সঙ্গে অবশ্যই থাকবেন। এই হচ্ছে হেরিটেজ হোমস্টে, এবং ডান দিকে একটা গেস্ট রুম, বাঁ দিকে খাবার জায়গা। তো চলুন ভেতরে একটুখানি চেষ্টা করে যাই এবং আপনাদের দেখাই। ইতিহাস কত কিছু বলে, এক সময়কার জাঁকজমক আজকে পুরো খালি। তবে এই জায়গাটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে একটা হেরিটেজ হোমস্টেতে। সেই হেরিটেজ হোমস্টের গ্লিমস আপনাদের দেখালাম। তো এইটার জাস্ট পেছনে এটা একটা বৈঠকখানা হবে, এর পেছনে একটা বিল্ডিং আছে 3 তলা। তো ওখানে অনেক রকম রুমস যেগুলো আপনি দেখালাম, এবং নিচেতে ক্যাফেটেরিয়াও আছে। তো এইগুলো রেডি হচ্ছে, মোটামুটি রেডি হয়েও গেছে, লোকজন আসাও চালু করে দিয়েছে। তবে আরও ভালোভাবে প্রচার দরকার। তো আমরা চেষ্টা করছি আমার ব্লগের মাধ্যমে যত পারি লোকের কাছে রিচ করবার জন্য, যাতে এখানে আসেন। জায়গাটা এত সুন্দর জায়গা, আর সবচেয়ে বড় হেরিটেজ, একটা পাশে এত পুরনো একটা মন্দির। তো এই জিনিসটার এই যে সিঙ্ক্রোনাইজেশনটা, এটা এত সুন্দর লাগবে। আপনারা যদি এখানে না আসেন খুব মিস করবেন। আমার কথা শুনে অনেক জায়গায় গেছেন, এইবারও এখানে আসুন, খুব ভালো লাগবে। এই চেকার্ড ফ্লোরগুলো দেখে বুঝতেই পারা যাচ্ছে যে এগুলো বহু পুরনো চেকার্ড ফ্লোর। আগেকার দিনে জমিদার বাড়িতে এগুলো থাকতো। তো সেঞ্চুরি বিফোর এগুলো তৈরি হয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে, এবং এগুলো খুব শীঘ্রই ট্রান্সফর্ম হয়ে যাবে হেরিটেজ হাউসে, এবং বড় কোনো ডাইনিং হল কিংবা কোনো রকম হলে কিংবা কোনো রকম রুমসে এগুলো ট্রান্সফর্মড হবে আশা করা যায়, এবং প্রচুর লোকজন এখানে থাকার সুযোগ পাবে। তো এরকম একটা আর্টিকেল আমি পড়েছিলাম অ্যাকর্ডিং টু রঙ্গন দত্ত টিটির। তো ওনার আর্টিকেল থেকে আমি জানতে পেরেছি যে এইটা অলরেডি ট্রান্সফরমেশন নেওয়া চালু করে দিয়েছে, এবং প্রচুর লোক স্কোপ পাবে এখানে আসবার জন্য, অবশ্যই পেড। তো এখানে নানা রকম অ্যাক্টিভিটিস হবে, যেমন ডে আউটিং হবে, পিকনিক হবে, ডেস্টিনেশন ওয়েডিং হবে, অনেক কিছু হবে। কেননা ফ্যামিলির মেন লোকেরা সব বাইরে চলে গেছে, বহু জায়গায় চলে গেছে। এখন আছেন যিনি অতনু দা, তিনি টাই আপ করেছেন টুইন ট্যুরের সঙ্গে, এটাও অ্যাকর্ডিং টু রঙ্গন দত্ত। তো টুইন ট্যুর হচ্ছে একজন সংস্থা, সেই সংস্থা বিভিন্ন জায়গায় এই রকম ট্রান্সফরমেশন করে এবং সেগুলো বাসযোগ্য তৈরি করে, এবং প্রচুর হেরিটেজ হোটেল, হেরিটেজ হোমস্টে করেছেন। তো তারা এই জায়গাটাকে আন্ডার ডেভেলপমেন্ট করেছেন, এবং কিছু কিছু জায়গা খুব সুন্দর ডেভেলপ করেছে। যেমন সামনে দেখতে পাচ্ছেন বসার জায়গা, এখানে লাইটিংও আছে। তো যারা এখানে থাকবে, পরে আমি দেখাচ্ছি রুমগুলো, চেষ্টা করবো যদি পারি, আর নাহলে তো বিল্ডিংটা অবশ্যই দেখাবো। তো ওই দূরে বিল্ডিংটা আছে, বিল্ডিং এর সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে বড় বিল্ডিংটা, এখানে গেস্ট হাউস বলে এটাকে। তো তখনকার দিনে গেস্ট হাউস থাকতো। এই হচ্ছে বিল্ডিং। তো কেউ যেখানে নেই, তো চলুন আবার বিল্ডিংটা যদি ঘুরে দেখতে পারি আপনাদের নিয়ে যাই। তো সঙ্গে থাকুন, আমি চেষ্টা করছি বিল্ডিংটা আপনাদের দেখা আমার। তো বিল্ডিংটা অ্যাকচুয়ালি 3 তলা বিল্ডিং অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যাচ্ছে। তো একটু উঠি, চলুন উঠে দেখি কিরকম বিল্ডিংটা সাজিয়েছে। দেখতেই পাচ্ছি লম্বা টানা বারান্দা। তো রুম যদি দেখানোর সুযোগ হয় তো দেখাবো, আদারওয়াইজ শুধু বাইরে থেকে দেখাবো। এই হচ্ছে লম্বা টানা ব্যালকনি। এগুলোকে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ব্যালকনি বলা হয়। এগুলো প্রত্যেক কটা রুমের সামনে একটা কমন লম্বা ব্যালকনি থাকে, এবং দূরে দেখতে পাওয়া যাচ্ছে গঙ্গাটা। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে দেখতে পাচ্ছি, মানে দোতলা থেকে দেখতে পাচ্ছি।
এবং এই দোতলা থেকে যে দূরে মন্দিরের ভিউটাও বেশ সুন্দর আসছে। তো যত আপনি ওপরের দিকে রুম নিতে পারবেন তত ভালো। তো এখানে রুমের যে ক্যাটাগরাইজেশনটা আছে সেটা হচ্ছে ডাবল বেডরুম আছে এবং 4 বেডরুম আছে। এটা যতগুলো সোর্স আপনাদের বলছি সবকটাই আমি রঙ্গন দত্ত থেকে পড়ে আপনাদের বলছি, এবং এটা মিস্টার অতনু দা, যিনি এখন মেন কর্ণধার এই দ ফ্যামিলির, তো তিনি টাই আপ করেছেন টুইন ট্যুরের সঙ্গে, এবং তাদের ট্যারিফগুলো আছে, আপনারা ইচ্ছা করলে গুগলে গিয়ে দেখতে পারেন। ট্যারিফগুলো আমি বললাম না, কারণ ট্যারিফ মাইট চেঞ্জ, তো যেটা আমার বলা ঠিক হবে না। আমি চলে এলাম এখন আবার 3rd ফ্লোরে, মানে তিনতলায় এসে আমি দেখছি আরো সুন্দর লাগছে, গঙ্গাটা আরো সুন্দর লাগছে। তার মানে যখন আমি টেরিসে যাব তখন আরো বিউটিফুল লাগবে। তো চলুন একবার, যদি টেরিসে যাওয়ার স্কোপ পাই, টেরিসের দরজা যদি খোলা পাই, তো এলাম আমরা টেরিসে। টেরিস থেকে দেখুন কত বিউটিফুল লাগছে, জাস্ট ফিল করুন জায়গাটা, এত সুন্দর লাগছে। এত ভালোভাবে গঙ্গাকে যদি পাশ থেকে পাওয়া যায় তাহলে কেন লোক আসবেন এখানে থাকতে, এটা আমায় বলতে পারবেন? তো নিশ্চয়ই চেষ্টা করুন এখানে আসবার এবং এখানে খোঁজ খবর নেওয়ার। আমার কাছে যে যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো আমি আপনাদের সাপ্লাই করব। আর এখানে খাওয়ার দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট পুরো আছে। এটা হচ্ছে ডাইনিং রুম। তো ডাইনিং রুমের মধ্যে চলুন দেখি ভেতরের রুমটা কিরকম, কিরকম পজিশন করা আছে। একটা বিশাল লম্বা ডাইনিং টেবিল আছে এবং চারিদিকে তার সোফা এবং চেয়ার রাখা আছে। তো এখানে শুনেছি আমি পুরো মিল সিস্টেম খাওয়া যায়। তো মিল সিস্টেম খাওয়া যায় যেহেতু সব রকমই এখানে পাওয়া যায়, তবে বেশিরভাগ এখানে যেটা অ্যালাউ করে সেটা হচ্ছে ভেজ আইটেম, তবে অন রিকোয়েস্ট মাছটা ওরা অ্যালাউ করে। তবে আরেকটা কথা যেটা বলে রাখছি, এখানে কিন্তু নো অ্যালকোহল, এখানে অ্যালকোহল একদম চলবে না, যেহেতু দেবোত্তর প্রপার্টি। তো যারা এই মাইন্ডে আসবেন যে গঙ্গার সামনে ফুর্তি করে টাইম কাটাবেন এরকম ভাবে, তাহলে পারবেন না। একটু যদি ভালো মাইন্ডে আসেন, একটু আধ্যাত্মিক মাইন্ড নিয়ে আসেন, তাহলে এটা হচ্ছে বেস্ট জায়গা অ্যাটলিস্ট একটা দিন স্পেন্ড করার জন্য। এবং নিবাসের নাম দিয়েছে কাদম্বিনী নিবাস, ইউরোপিয়ান স্টাইল, যেটা দেখলেন আপনারা। আমি শুভজিৎ বলছি, আর আপনারা দেখছেন আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা অনেক দিন ধরে আমাকে সাবস্ক্রিপশনটা খুব কম করছেন, যদিও দেখছেন বুঝতে পারছি। তো প্লিজ এবার সাবস্ক্রিপশনটা একটু বাড়ান, খুব দরকার সাবস্ক্রিপশন এবং উৎসাহ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।